দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়ার মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে আজকে দিনভরই আলোচনা হয়েছে, সেখান থেকে শুরু করব। এছাড়াও বেশ কয়েকটি ঘটনায় 4 জন নিহত হয়েছেন নড়াইলে, এর পাশাপাশি রাজধানীতে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। জুলাই মামলার একজন সাক্ষীকে কুপিয়ে জখম করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলতে চাই। প্রাসঙ্গিকভাবে আরও কিছু বিষয় আসতে পারে। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আছেন বাকিবিল্লাহ, তিনি সদস্য সেন্ট্রাল কাউন্সিল এনপিএ। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মির্জা গালিব, তিনি সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানকে। শুরুতেই ডক্টর মির্জা গালিব, আপনার কাছে আসতে চাই। রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এটিকে কেন্দ্র করে নানান ধরনের বিতর্কের একটি হচ্ছে, এখানে রাষ্ট্রপতির বক্তব্য সামনে নিয়ে আসার মাধ্যমে আসলে শেখ হাসিনার আমলকে এবং সেই সময়ের যে সাংবিধানিক ধারাবাহিকতা, সেটাকে এক ধরনের নৈতিকতা এবং আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি সাক্ষাৎকারটিকে কিভাবে দেখেন, সেখান থেকে যদি শুরু করি। ধন্যবাদ মঞ্জুর, আমাকে ইনভাইট করার জন্য। যারা সহ আলোচক আছেন এবং যে সমস্ত দর্শকরা আজকের অনুষ্ঠান এখন দেখছেন অথবা পরে দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি রাষ্ট্রপতির সাক্ষাৎকারটা পত্রিকায় যতটুকু এসেছে পুরোটা পড়েছি এবং দেখেছি। তো আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা তো নতুন না। আমরা আগে থেকেই এখানে জানি যে রাষ্ট্রপতির ব্যাপারে দুইটা ভিন্ন কনফ্লিক্টিং ডিরেকশন আছে, যেভাবে আমরা তাকে দেখতে পারি। একটা হলো, আমরা তাকে পড়তে পারি যে উনি আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি। তার ফলে শেখ হাসিনার সরকার যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ছিলেন না, তার ফলে সেই সরকারের অ্যাপয়েন্টেড যে রাষ্ট্রপতি, তারও আসলে নৈতিক ভিত্তি ছিল না। উনি উনি যদিও টেকনিক্যালি রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু মোরালি উনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না এবং আমাদের জন্য অ্যাকসেপ্টেবল রাষ্ট্রপতি না। তো যেই কারণে রাষ্ট্রপতিকে তখন সরানোর এবং বিদ্যমান সিস্টেমের একটা আমূল পরিবর্তনের চিন্তা এবং প্রচেষ্টা ছিল। তার বিপরীতে একটা ভিন্ন ডাইমেনশন থেকে পড়ার পদ্ধতি ছিল যে আপনি রাষ্ট্রপতিকে একটা ইনস্টিটিউশন হিসেবে দেখবেন। যদিও উনি হাসিনার অ্যাপয়েন্টেড, নৈতিকতার প্রশ্ন আছে, কিন্তু আমরা ওনাকে মেনে নিলাম যে উনি রাষ্ট্রপতি এবং উনি এখানে থাকবেন এবং স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে একইভাবে রাষ্ট্রপতিকে তার পজিশন থেকে সরায় দেওয়া হয় নাই, কিন্তু রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে খুব বেশি ফোকাস করা হয় নাই, কাজ করার সুযোগ দেওয়া হয় নাই এবং তাকে সরানোর জন্য কিছুটা চেষ্টা করা হয়েছে। এবং তখনকার সময়ে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি রাষ্ট্রপতিকে সরানোর বিপক্ষে অবস্থান নিচ্ছে। কিছুটা অসমর্থিত সূত্র হইতে পারে, কিন্তু সেনাবাহিনীরও একটা পজিশন ছিল তখনকার সময়, আমাদের এটা জানা ছিল, আলাপ আলোচনা ছিল যে সেনাবাহিনীও তাকে সরাতে চায় নাই। এবং আজকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের মধ্য দিয়ে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল যে উনি উনি এটা এগ্রি করছেন যে বিএনপি অ্যাজ এ পার্টি ওনাকে সাপোর্ট করছে, সেনাবাহিনী এবং 3 বাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশন ওনাকে সাপোর্ট করছে, এবং তাদের আর্গুমেন্ট ছিল যে তারা কনস্টিটিউশনাল ধারাবাহিকতা রক্ষা করতে চাইছে। এখন প্রশ্ন হলো, এই কনস্টিটিউশনাল ধারাবাহিকতা রক্ষা করা কি শুধু ইনস্টিটিউশনের ধারাবাহিকতা রক্ষা, না এটি আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সিস্টেম সেইটাকে কিছুটা রেখে দেওয়া এবং সেইটাকে সামনের দিকে অগ্রসর করতে দেওয়া? এবং আমরা যে এই ফ্যাসিবাদ থেকে পুরোপুরি বের হয়ে আসার চেষ্টা করতেছি, এই চেষ্টাটা কি তাকে সরাইতে আমরা পারি নাই বলে এই চেষ্টাটা কি ব্যর্থ হইল, নাকি আসলে কনস্টিটিউশনাল ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে আমরা একটা এনার্কি থেকে রক্ষা পাইলাম? এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু আজকে প্রশ্নটা আসবে এইভাবে যে ধরেন সামনের দিনে আমরা ভারতীয় আধিপত্যবাদ কতখানি দেখব? আমরা কি দেখব যে আমাদের ইন্টারনাল পলিসি ভারত এখনো ডিকটেট করে? আমরা কি দেখব যে ডিজিএফআই এখনো হচ্ছে আপনার পলিটিক্যাল বিভিন্ন কার্যক্রম ইনফ্লুয়েন্স করে? আমরা কি এখনো দেখব যে র্যাব বিনা বিচারে মানুষ মেরে ফেলতেছে এবং তার কোনো জবাবদিহিতা নাই? আমরা কি দেখব যে সামনের দিনে গুণ খুমের যে বিচার হইতেছে, এই বিচারটা একটু 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 করে স্লো হয়ে যাবে? তো এইখানে আপনার একটা ষড়যন্ত্র তত্ত্ব, আপনি আগে যদি প্রিএমটিভ চিন্তা করেন তাহলে একটা চিন্তা করতে পারেন যে আমরা আসলে এই যে সংস্কার এবং বিচার চাইছি, সংস্কার বিচার এবং নির্বাচন চাইছি, তার মধ্যে নির্বাচন হয়েছে, কিন্তু সংস্কার এবং বিচারের কাজটা এখন একটু একটু করে স্লো হয়ে যাবে। এবং এই যে আমরা রাষ্ট্রপতিকে আগে রেখে দিচ্ছি, এটার পক্ষে বিএনপি আনডাউটের সমর্থন দিচ্ছে, তার মানে হলো যে তারা এই পরিবর্তনটাকে ম্যাক্সিমাইজ করতে চায় না। এইরকম একটা আর্গুমেন্ট কেউ যদি চায়, তাইলে কিন্তু বিএনপির অপোজিট জায়গা থেকে এটা খুব সহজেই করতে পারে। ধন্যবাদ। জনাব হাবিব, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। বিএনপি সরকার গঠনের পর থেকে যখনই আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না, তখন থেকে জামাত এনসিপির তরফ থেকে এই কথাটা বারবারই বলা হচ্ছে, আপনারা আসলে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং রাষ্ট্রপতির আজকের যে সাক্ষাৎকার, সেখানে তিনি
তার অপসারণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যমে তার যে পুরনো ব্যবস্থা সেটিকে টিকিয়ে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন কিনা, সেটা যেমনটা ডক্টর গালিব বলছিলেন, সেটার ব্যাপারে আপনাদের অবস্থানটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। সর্বপ্রথমে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি নির্বাচনটা রেজাল্টটা দেখে যেতে পারলেন না। পাশাপাশি আমার একদিন খুব কাছের মানুষ গতকাল মারা গেছে, আমার তার প্রতি সম্মান জানিয়ে আমার বক্তব্য এইভাবে বলতে চাই যে রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে বিএনপি পক্ষে ছিল না, সরানোর পক্ষে ছিল না। বিএনপি একটা রাজনৈতিক দল, রাষ্ট্রপতিকে তখন সরিয়ে দেওয়া যেত, আজকে যে নির্বাচনটা হতো এই নির্বাচনটা হতো না। কে রাষ্ট্রপতি হবে, কে প্রধান উপদেষ্টা হবে, প্রধান উপদেষ্টা কি রাষ্ট্রপতি হবে, নানান প্রশ্ন আসতো এবং সাংবিধানিক সংকট তৈরি হতো। এবং সেই সময় বিশেষ করে মতিউর রহমান সাংঘাতিকভাবে একটা অসত্য তথ্য তুলে নিয়ে আসলেন সামনে, যেটাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম। রাষ্ট্রপতির সাথে উনি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়ে উনি বলেছিলেন যে আমি একটা বই লিখবো অনির্বাণ থেকে শুরু করে, তা আপনার কাছে কিছু তথ্য জানতে চাই। কি যে ওনার পদত্যাগ, প্রধানমন্ত্রী পদত্যাগপত্রের মধ্যে কী ছিল, উনি খুব সহজ উত্তর দিয়েছিলেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। সত্য তো, আসলে তো প্রধানমন্ত্রী পদত্যাগ না করে উনি চলে গেছেন, তো উনি দালিলিক কোনো পাবেন কোথায়? 1 মাস পরে মতিউর রহমান এই কথার এসে এমন উপস্থাপন করলেন যে রাষ্ট্রপতি এখনও বলেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। অপব্যাখ্যা, এই অপব্যাখ্যার উপরকে রেজানা যিনি এই দায়িত্বে ছিলেন, কি বলে রেজানা আহমেদ নাকি রেজানা সিদ্দিকী, ওই যে মন্ত্রী রেজানা হাসান, তারপরে এনসিপি টেনসিপি, তারা বললেন যে রাষ্ট্রপতিকে যেতেই হবে, দেখা হবে না। আমি তখন চ্যালেঞ্জ করেছিলাম, আমার দলও করেছিল, আমার দল ওইভাবে আমি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে রাষ্ট্রপতিকে সরানো যাবে না, গেলে বা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। শেষ পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি ছিল এবং সর্বশেষ রাষ্ট্রপতি যেভাবেই আপনি রাষ্ট্রপতি উনি নিযুক্ত হন না কেন, সর্বশেষ আমার ভূমিকাটাকে সর্বশেষ একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে অত্যন্ত জোরালো একটা ভূমিকা ছিল। এই রাষ্ট্রপতি থেকে না থাকতো মাঝখানে অনেক কিছু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ওনার দৃঢ়তার জন্যই কিন্তু শেষ পর্যন্ত এলোমেলোটা হয়নি। কেমন এলোমেলো হতে পারত? যেমন রাষ্ট্রপতিকে মাঝখানে সরানোর একটা চিন্তাভাবনা হয়েছিল, ইউনূস সরকার পদত্যাগ করে অন্যদিকে, তখন রাষ্ট্রপতি, আমি যতটুকু জানি, রাষ্ট্রপতি কিন্তু টাইটকে ধরে গেছেন, যদি ওই সরকার পদত্যাগ করতো সাথে সাথে একটা সরকার ডিক্লেয়ার হতো, সাংবিধানিক সংকট সৃষ্টি করতে দিতেন না। এটুকু আমি ওনার সাথে আমি আলোচনা যেটা আমি বুঝতেছি আর কি। তো এই রাষ্ট্রপতিকে আপনার ধন্যবাদ দিতে হবে, উনি সত্য কথা বলেছেন, এই কারণে ওনাকে ধন্যবাদ দিতে হবে। এখন প্রশ্ন আসে যে এই রাষ্ট্রপতি কতদিন থাকবেন, সেটা হলো মেয়াদের ব্যাপারটা হলো আপনার রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য উনি নির্বাচিত হয়েছেন। এখন সেই ব্যাপারটা সরকার, আমাদের বিএনপি সরকার সেটা সিদ্ধান্ত নেবেন, অনেকে কন্টিনিউ করাবেন না নতুন কোনো রাষ্ট্রপতি আসবেন, পরের ব্যাপার। এখন পর্যন্ত যে কথাটা বলতে চাই যে ওনার বিরুদ্ধে যেগুলি অভিযোগগুলি নিয়ে আসা হচ্ছে, সেই অভিযোগগুলি নিয়ে এসে তো ওনাকে ছোটো করে না, শুধু মাঝখানে বিভিন্ন দূতাবাস থেকে ওনার ছবি নামিয়ে ফেলা হলো। সেদিন আমি প্রচণ্ডভাবে প্রতিবাদ করেছিলাম। এখন রাষ্ট্রপতি আছেন, বিভিন্ন দূতাবাস থেকে কেন ওনার ছবি নামবে, কেন নামবে? এই যে অনেকগুলোকে অসম্মানিত করা হয়েছে, কিন্তু সব কিছু কিন্তু ধৈর্য ধরে উনি কিন্তু শুনেছেন। এই যে আপনার সংবিধান সংস্কার বলেন বা জুলাই সনদের যে ব্যাপারটা, যে একসাথে শপথ নেওয়া দুটা, এটা তাকে একরকম বাধ্য করা হয়েছে। কিন্তু আসলে স্বাধীন মালিকের যদি কথা ধরি আমি তো আইনজীবী, আমি তো আইনজীবী না, আপনিও আইনজীবী, আপনি বলতে পারেন ব্যাখ্যা ভালো দিতে পারবেন, দুইটা শপথ একসাথে নেওয়া যায় কি না, একটা শপথ নিলে আরেকটা অকার্যকর হয় কি না, সে সাংবিধানিক ব্যাখ্যা আপনি দিতে পারবেন, আইন বিষয় তার, আমি যদি মত বের করতে এটা হবে না। তা আমি মনে করি বিএনপি রাইট ট্র্যাকে আছে। আমার মূল উদ্দেশ্য দেশটাকে সামনে এগিয়ে নেওয়া, মূল উদ্দেশ্য দেশটাকে সামনে এগিয়ে নিতেই যদি আমি চাই, তাহলে আমার বর্তমান যে নির্বাচন যেটা হয়েছে, এই নির্বাচন ধরেন হবে না, আজ হবে না, কাল হবে না, এটা হবে না, সেটা হবে, নানান কাহিনী। আমি কিন্তু আপনার এখানে বলেছিলাম যে নির্বাচন শিডিউল তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন, তাহলে কেউ কোনো নির্বাচন ঠেকাতে পারে না, 86-এ পারে না, 85-এ পারে না, 96-এ পারে, কেউ পারে না। এখন প্রশ্ন আসলে যে এখন এই নির্বাচনটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, অস্বীকার কোনো উপায় নেই। হ্যাঁ, চাঁদেও কলঙ্ক থাকে, আমার ওখানে কিছু একদম সুনির্দিষ্ট কিছু, তারপর নির্বাচন মেনে নিয়েছি, কিন্তু আমি আইনের লড়াই লড়বো, আইনের লড়াই লড়ে আমি আমার জায়গাটাকে অংশগ্রহণ করার চেষ্টা করবো। কিন্তু ওভারঅল যদি আপনি বলেন নির্বাচনটা কেমন হয়েছে, আমি জানি ভালো হয়েছে। কেন ভালো হয়েছে বলবো,
যে আমি 18 সালের নির্বাচনে প্রার্থী ছিলাম, আমাকে বিগত সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে কোপানো হয়েছে, গুলি করা হয়েছে, গুলো লাগে নাই, হেলিকপ্টারে ঢাকা এসেছিলাম জানেন। আমি ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম, রাত্রিবেলা ভোটটা কেটে নিয়ে গেছিলো। এবার কোনো প্রার্থী আহত হয়নি, একজন প্রার্থী আহত হয়নি, মিছিলে বড় ধরনের হাঙ্গামা হয়নি, এক চিটাং একটা ঘটনা ছাড়া। তো এই জন্য বলি, সবশেষ মিলিয়ে বলি যে রাষ্ট্রপতি, আমি মনে করি যে রাষ্ট্রপতি বিতর্কিত করার কোনো সুযোগ আছে বলে। জি, জনাব বাকিবুল্লাহ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই যে রাষ্ট্রপতি কেন্দ্রিক যে বিতর্ক বারবার হয়, এটা কি আমাদের যে মূল প্রসঙ্গ, সংস্কার বলুন, বিচার বলুন, একটা মৌলিক পরিবর্তন শাসন ব্যবস্থায়, সেটার সাথে খুব একটা প্রাসঙ্গিক, নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক চাপানোত্তরের ফলাফল? এটা একদমই প্রাসঙ্গিক না আমার মতে, বিশেষ করে এই যে ইন্টারভিউটা আজকে এবং যেটারে কেন্দ্র করে যেই চাঞ্চল্য, এটা খুবই অহেতুক মনে হচ্ছে আমার কাছে, কারণ কোনো নতুন কথা এর মধ্যে নাই। শাহাবুদ্দিন চুপ্পু যেই কথাগুলি বলছে, এগুলি আমরা এবং দেশের সব মানুষ আমরা জানি। উনি আসলে একটা সাংবিধানিক কলাগাছ হিসেবে আমাদের একটা ক্রাইসিস অ্যাভয়েড করতে তাকে ব্যবহার করা হয়েছে। এখানে তার কোনো নৈতিক পজিশন, আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি, তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল ব্যক্তি হিসেবে অত্যন্ত মেরুদণ্ডহীন এবং অত্যন্ত অসৎ পাস্ট আছে তার, এবং সেইটা এস আলমের সাথে কানেক্টেড, এবং উনি মানে ক্ষমতা পাওয়ার জন্যে যেই ধরনের, এটা একটু মানে ছোট করে যদি বলি যে আওয়ামী লীগের শেষ মেয়াদে খুবই মেরুদণ্ডহীন এবং এই ধরনের লোকজনরে ক্ষমতায়িত করা হয়েছিল। একসময় শাহ এম এস কিবরিয়ার মতো অর্থমন্ত্রী ছিলেন, শেষে আইসা লোটাস কামালের মতো লোক আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন। মানে তো এটার যেই আলাপটা আমি করতে চাই সেটা হইতেছে যে রাষ্ট্রপতির যেই জায়গাটা ছিল, প্রথম কথা হচ্ছে যে তাকে অসম্মানিত করা হয়েছে, এইটার পক্ষে আমি একমত না। কারণ উনি আসলে তার কোনো নৈতিক পজিশন ছিল না। এখন কেন আগস্টের 5, 6, 7 তারিখ আমরা বারবার আলোচনা করছিলাম যে বিপ্লব নাকি অভ্যুত্থান, এবং শেষ পর্যন্ত আমরা সবাই মিলে একমত হয়েছি একটা অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম জায়গা হচ্ছে গণতন্ত্র, ভোটাধিকার। ফলে এখানে নানান রকম শক্তি সক্রিয় ছিল। এখানে আমাদের বিদেশি ইনফ্লুয়েন্সাররা বা যারা বিপ্লব বলে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছিলেন, এটা একটা পিওর অ্যানার্কির মধ্যে চলে যাইত। ফলে এখানে বিএনপি রেসপন্সিবল রোল প্লে করছে সেই সময়, সেটা আমি মনে করব। কিন্তু বিএনপি যদি আবার এই রাষ্ট্রপতি এবং মানে তাকে লম্বা সময় ধরে রাষ্ট্রপতি রেখে দেওয়ার কথা ভাবে, সেটা আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছিলাম আমাদের জন্য সেটা লজ্জাজনক। আমরা আসলে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসাবে যেই জায়গাটা আমাদের ছিল, আমাদের কোনো বিকল্প ছিল না, কারণ আমরা এখানে বিপ্লবী সরকারের নামে ওই পয়েন্টে একমত যে দীর্ঘস্থায়ী কোনো অ্যানার্কিতে ঢুকে যাওয়ার ওইটা আমরা কেউই চাই নাই। কারণ আমাদের গণতন্ত্রে ফিরতে হবে খুব দ্রুত, এবং সেইটার জন্যে আমাদের এই যেই ধরনের সরকার গঠন আমরা করলাম, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আসলে কেবলমাত্র আমরা এই রাষ্ট্রপতিকে ব্যবহার করে ওই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই করতে পারতাম। তো এই পুরা যে জায়গাটা, এটারে আমি আসলে কোনোভাবেই গুরুত্বপূর্ণ মনে করতেছি না। এখন শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে বিতর্ক, তাকে সম্মানিত করা হয়েছে কি অসম্মানিত করা হয়েছে, আমরা প্রত্যেকে জানি যে আসলে আমরা কেউই আশা করি নাই যে রাষ্ট্রপতির সম্মান উনি যথাবিহিত পাবেন। কিন্তু আবার আমরা এটা আশা করছি যে তার মাধ্যমে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নির্বাচনের মধ্যে আসতে পারি এবং অন্য ধরনের অ্যানার্কি অ্যাভয়েড করতে পারি, সেটার পক্ষে একটা রাজনৈতিক ঐক্যমত্য ছিল। এর বাইরেও অন্যান্য রাজনৈতিক পক্ষ অন্য কিছু করার চেষ্টা করে না, এই ব্যাপারটা এমন না। নানান ধরনের তৎপরতা আমরা দেখছি। তার মধ্যে গভর্নমেন্টের থাকা ভেতরে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম 2-1 জনের বিরুদ্ধেও এগুলি তৎপরতার অভিযোগ আছে। তো যেটা গুরুত্বপূর্ণ এখন এই বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রসঙ্গ। আমার কাছে যেমন দ্বিতীয় শপথ নেওয়া হয়েছে কি হয় নাই সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই সনদের যেই বেসিক সংস্কারের রূপরেখাগুলি, যেটা আমরা মনে করতেছি যে আবার আমাদের ফ্যাসিজমে ফিরতে না হয় বা নতুন করে কর্তৃত্ববাদ তৈরি না হয়, সেটার জন্যে আমাদের এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, কেয়ারটেকার সরকার সহ যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে, বিএনপি
যেইগুলিতে নোট অফ ডিসেন্ট নাই, প্রথমত সেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলি বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির আন্তরিক ভূমিকা যদি আমরা দেখি এবং সেটা যদি মনে হয় যে এইখানে তারা ডেডিকেটেড এবং এইখানে তাদের কোনো দোদুল্যমান অবস্থান নাই, তাইলে এই শপথ নিয়ে যে এই বিতর্ক এটা সাস্টেন করবে না। বাকি বিল্লাহ, আপনার কাছে ফিরে আসবো। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। এই ঘটনার সময়, পুরো নির্বাচনের সময় জুড়ে আওয়ামী লীগকে এক ধরনের অভয় দেওয়া, তাদের ভোট টানার এক ধরনের প্রবণতা বিএনপি এবং জামাত দুই জোটের মধ্যে দেখা গেছে এবং এখন অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসও খোলা হচ্ছে। এরই ফাঁকে একদল মানুষ, বিশেষ করে জুলাই যারা সক্রিয় ছিলেন, তারা নিরাপত্তার ঘাটতির কথা বলেছেন। আজকে যেটা খবরে এসেছে সেটা হচ্ছে গিয়ে একজনকে কোপানো হয়েছে, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং একটি মামলায়, তিনি জুলাইয়ের মামলায় সাক্ষী। এই যে ঘটনাগুলো ঘটছে, সেটা কি আসলে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসার কারণে, নাকি এটা সার্বিকভাবে আসলে আইন শৃঙ্খলার একটা সমস্যা? এটার সাথে দুই ঘটনার যোগসূত্র আমি দেখি না। একটা হচ্ছে যে ভোট যখন হবে তখন সাধারণ ভোটার যারা আওয়ামী লীগের সমর্থক, এটা রাজনীতির খুব সহজ ব্যাকরণ যে যারা যেই রাজনৈতিক দলগুলি প্রতিযোগিতা করতেছে তারা আসলে এই ভোটটা আনার চেষ্টা করবে। এটা ব্যাপকভাবে করছে, জামাতও করছে, বিএনপিও করছে, অন্য ছোটোখাটো স্বতন্ত্র প্রার্থীরাও করছে ভোটের রাজনীতিতে। তো এর মধ্যে তালা খোলার ঘটনা যেমন একটা জেলায় আমি শুনছি, ওটার লোকাল কনটেক্সট কি সেটা আমি পর্যালোচনা করি নাই, ফলে সেটা খুব ডিটেইল বলতে পারবো না। কিন্তু এই যে একজনকে কোপানোর ঘটনা, এখন এর মধ্যে 19 জুলাইয়ের হত্যা মামলার সাক্ষী, এর বাইরেও দেশের লাস্ট একটা লম্বা সময়, এটা আমাদের পুরো সময়টায় যে অপরাধ এবং নিরাপত্তার যেই সংকট, সেটা এই দেশের সাধারণ মানুষের জন্য তো আছেই। এই ঘটনাটা আমি খুব ভালো করে ফলো করি নাই, এটা অবশ্যই আমরা এটা আমাদের খুব একটা ক্লোজ অবজারভেশনের মধ্যে রাখতে হবে, কারণ আমরা যারা মোহাম্মদপুরের বসিলায় ঘটেছে, ইব্রাহিম খলিল শুভ নামে যে ব্যক্তি, তাকে কোপানো হয়েছে। আমার ধারণা, আমি আশা করি যে এটার আরেকটু বিস্তারিত আমরা হয়তো কালকের পত্রিকাতেই পাবো যে এই ঘটনার ডিফারেন্ট কোনো মোটিভ আছে কিনা, বা তারে কোপানোর সাথে যারা যুক্ত তারা কারা। এখন দুইটা হচ্ছে যে কোনো প্রপার ইনভেস্টিগেশন ছাড়া এই জায়গায়, এখন যেমন ওসমান হাদির হত্যাকারী আওয়ামী লীগের সাথে যুক্ত, কিন্তু এখানে আওয়ামী লীগ বা ভারত কিভাবে ইনভলভ, সেই পুরা আলাপটা আসলে একটা প্রপার ইনভেস্টিগেশন এবং তদন্ত সাপেক্ষে যেভাবে আমরা অন্যান্য হত্যা মামলার একটা কনক্লুশনে গিয়া পৌঁছাই, এটা খুবই জরুরি। সেটা যেমন জরুরি, এই ধরনের যে ঘটনা, যে মোহাম্মদপুরে যে ঘটনা ঘটতেছে, ফলে এখন যেমন একটা নতুন সরকার গঠন করা হয়েছে এবং শুরুতেই এইটার সাথে আমাদের জুলাই সনদ, এই যে শপথ এবং অন্যান্য প্রসঙ্গ ধরে একটা কিছু কনফ্লিক্ট এবং এই জায়গা ভিজিবল হইতেছে। এখন দেখা যাবে যে নানান ধরনের ঘটনা এটা খুব সহজ সমীকরণের মধ্যে পড়তে থাকবে। তো আমার প্রত্যাশা যেটা, যে প্রত্যেকটা কেস ধরে, এটা আসলে সে একজন সাধারণ নাগরিক হোক বা একটা জুলাই যোদ্ধা হোক, নিরাপত্তার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না যে ভোটে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের ভোট টানার যেই চেষ্টা, সেটার সাথে এর কোনো সম্পর্ক আছে ওই অর্থে। কিন্তু যখনই কোনো ক্রিমিনাল বা এই ক্রাইম সিন আমরা দেখতে পাবো, তখনই আসলে বিশেষ করে যার সাথে এই ধরনের আলোচনা যুক্ত থাকবে, আমি সরকারের কাছে আশা করব যেন, এবং পুলিশ প্রশাসন খুব দ্রুত এটার তদন্তটা আমাদের সামনে হাজির করতে পারে। জি, জনাব হাবিব, বিএনপির তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই বলেছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আপনাদের একটা অন্যতম বড় অগ্রাধিকার। কিন্তু আজকেই যে 4 জন নিহত, যার মধ্যে বাবা ছেলেও আছেন নড়াইলে, সেখানে বলা হচ্ছে যে 2 জন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সাথে জড়িত এবং তারা বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং বিএনপি দুই রাজনীতির সাথেই জড়িত ছিলেন। সেক্ষেত্রে বিএনপি আসলে তার দলের কর্মীদেরকে বা তার দলের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কি নিয়ন্ত্রণ করতে পারছে ঠিকভাবে? নড়াইলের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। 4 জন মারা গেছে সেখানে, সবগুলো বিএনপি, যেটা আমি এতে দেখেছি। কিছু কিছু গণমাধ্যম বলছে তারা বিএনপি আওয়ামী লীগ দুই দলের সাথে এরা সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় হয়েছে, এটা হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ওইটুকু বলতে চাই। তবে ঘটনাটা খুব দুঃখজনক, ঘটনাটা কোনোভাবেই উচিত হয়নি।
নতুন একটা সরকার আসলে নানাভাবেই নানানজন নানান দিক থেকে কেউ বিব্রত করতেও চায়, কেউ অতি উৎসাহী হয়ে অনেক কিছু করতে চায়। যেমন ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তারপরে উনি যেটা বলেন ওনার সাথে আমি একমত, মনে করি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা সবাই করেছে, আওয়ামী লীগ বিএনপি করেছে, জামাত ডিক্লেয়ার দিয়ে করেছে, আসেন আপনারা, আপনার দিকে কেউ তাকাতে পারবেন না, অন্য স্বতন্ত্ররা তারাও চেষ্টা করেছে। এবং এক এক জায়গায় এক এক ধরনের মানে চিত্র। যেমন আমার ওখানে দুনিয়া জামাতের প্রার্থী আপন ভাইরা ঈশ্বরী পৌরসভার লোক মেয়র ছিলেন, এবং উনি সরাসরি ওনার সাথে আলোচনা করে, এবং ওনার গাড়িটা পর্যন্ত ওনার বাসায় ছিল দীর্ঘদিন, মেয়র যে গাড়ি ব্যবহার করতো, আপন ভাইরা তো এখন সে সরাসরি তার ভাইয়ের পক্ষে নেমে পড়ছে। আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি? হ্যাঁ, আওয়ামী লীগ নেতা মানে মেয়র ছিলেন, সাবেক মেয়র, এখন তো পলাতক আছে। সে সরাসরি তার পক্ষে নিয়েছে। এবং ওখানে সাবেক যিনি মন্ত্রী ছিলেন শামসুর রহমান শরীফ ডিলু ভাই, তার পরিবার টোটালি, যেহেতু আমাকে 18 সালে তারা কুপিয়েছিল, আহত করেছিল, ভোট কেটে নিয়েছিল, সেখানে এরা পুরা পরিবার একেবারে সিদ্ধান্ত দিয়ে যে কোনোভাবে গাড়ি পাল্লাকে জেতাতে হবে, হাবিবকে হারাতে হবে, ধানসিংকে হারাতে হবে, এরকম পরিকল্পনা নিয়েছে। আবার কোথাও কোথাও দেখা গেছে যে আমাদের কিছু লোক হয়তো ধানসিংহের পক্ষে তারা গেছে। এটা বিভিন্ন চিত্র বিভিন্ন জায়গায়। তার মানে কিন্তু এটা না যে এর পরিপ্রেক্ষিতে বিএনপি তাদের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, রাজনীতি নিষিদ্ধ না, আমি তো নিষিদ্ধ দল না, তাদের কর্মকাণ্ড কার্যক্রম নিষিদ্ধ। সে কার্যক্রম এখনও ওপেন করার মতো অনুমতি দেননি সরকার। কিন্তু অতি উৎসাহী হয়ে কেউ কেউ অফিস খুলে বসেছে, আবার কেউ কেউ বন্ধ করে দিচ্ছে, কেউ কেউ আগুন ধরে দিচ্ছে, নানান কাহিনী হচ্ছে। কিন্তু নড়াইলের আজকের এই ঘটনাটা একটু সংঘাতের দিকে চলে যাওয়ার জন্য একটা ইঙ্গিত বহন করে, যে আওয়ামী লীগ যেভাবে আজকে যেভাবে আসছে আর কি, যে আওয়ামী লীগ বিএনপি পিওর যে বিএনপির দ্বারা আওয়ামী লীগ মারা গেছে এই কথা তো আসেনি, এভাবে আসেনি, মিলেমিশে আসবে। তা আমি মনে করি যে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন, একটা জিনিস আপনাকে বলে, যে তারেক রহমান দেশের বাইরে ছিলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, জেল খেটেছেন, বাড়ি থাকতে পারেন না, ছেলেমেয়ের সাথে দেখা করতে পারেন না, তারা দলের সিদ্ধান্ত অমান্য করে মানুষের সাথে কিছু কিছু জায়গায় খারাপ ব্যবহার করার জন্য বহিষ্কার করেছেন, কয়েক হাজার বহিষ্কার করেছিলেন, কয়েক হাজার। কিন্তু তখন বহিষ্কার করার ব্যাপারে সিদ্ধান্ত যে আমার দীর্ঘদিন পরীক্ষা নেতা কিন্তু বহিষ্কার করবো, সামনে নির্বাচন করলে প্রতিক্রিয়া হয় কিনা। কিন্তু উনি অনড় ছিলেন। এখন উনি প্রধানমন্ত্রী, উনি কাউকে দেবেন না, কাউকে ছাড় দেবেন না। যেমন সেদিন একজন বিএনপির কোনো এক নেতা থানার ওসি সাহেবের ধমকিতে কথা বলেছিল, সেটা তো গ্রেপ্তার করেছে, কোনো ছাড় হবে না। তারেক রহমানের সিদ্ধান্ত যে দলের হোক দলের বাইরে হোক, যেই সন্ত্রাস করবে, যেই নিয়মের বাইরে যাবে, তাকে গ্রেপ্তার করতে, তাকে দল থেকে বহিষ্কার করার 1 সেকেন্ড দেরি করবে না। এবং যারা ধরেন শেষ করি, এই যে বিএনপি প্রায় 80 জন মতো বিদ্রোহী প্রার্থী ছিল, এই বিদ্রোহী প্রার্থী না থাকতো তো আমাদের খুব বেড়ে 20-25টা সিট পেত। আমার ওখানে আমি জিততাম, আমার ওখানে কিছু অনিয়ম তো হয়েছে, তারপরেও জিততাম, অনিয়মটা না হলে হাসান যাবে তুই যেত, এরকম আমরা প্রায় আরও 50টা সিট আমরা পেতাম। ওই যাদেরকে বহিষ্কার করেছে, আমি মনে করি এদের আর দলে ফিরে নিয়ে আসা, জিতলেও যারা জিতেছে 7 জন, তাদেরকে দলে ফিরে নেওয়া উচিত না। এবং তাদের সাথে যারা বহিষ্কার করে তাদের বহিষ্কার রাখতে, এবং যারা বহিষ্কার এখন হয় নাই, তার সরকারের গোয়েন্দা বাহিনী যদি বলে যে এরা বিরোধিতা করেছে, প্রার্থী হারিয়েছে, আজীবনের জন্য তাদেরকে বের করে দিয়ে তারেক রহমানের সিদ্ধান্ত জনগণের পক্ষে কাজ করা। তাহলে এই সমস্ত বিদ্রোহী বা দল করে দলের কথা শুনবে না যারা, তাদের কোনো প্রয়োজন নেই। এবং তারেক রহমান সেই সিদ্ধান্ত থেকে এগিয়ে যাচ্ছে বলে মনে করি, এবং আশা করি, দোয়া করি উনি যেন এটা ওনার পথকে উনি সামনে দিকে সুষ্ঠু এগিয়ে নিয়ে যেতে পারেন। ডক্টর গালিব, আপনার কাছে আসতে চাই, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার সাথে আওয়ামী লীগের ফিরে আসা বা তাদের কার্যালয় খোলার সম্পর্ক আপনি দেখেন কিনা? এবং এই যে নির্বাচনের পরে বিভিন্ন সংঘাত আমরা দেখছি, সেখানে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও জড়িত, সেটার ব্যাপারে আসলে সরকারের পদক্ষেপগুলোকে আপনি কিভাবে দেখেন? মঞ্জুর, ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। আমাদের পোস্ট ইলেকশনে 3টা ডাইমেনশন আমরা দেখব এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে রিলেটেড। একটা ডাইমেনশন হলো পোস্ট ইলেকশন ভায়োলেন্স, যে বিভিন্ন জায়গায় হচ্ছে যারা জয়লাভ করছে, যারা এখন সরকার দলের এমপি হয়েছে অথবা হারছে কিন্তু সরকার দলের লোক, তারা তাদের বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে আপনার গিয়ে অত্যাচার নির্যাতন করতেছে, শারীরিকভাবে অ্যাসাল্ট করতেছে, ঘর থেকে বের করে দিতেছে। আমরা একটা ধর্ষণের ঘটনার অভিযোগও শুনছি। আমি পরবর্তীতে কোনো ফলো আপ দেখি নাই আমাদের কোনো মেইন স্ট্রিম মিডিয়ায়,
যে আসলে ঘটনাটা কি ঘটেছিল, এবং এটা অত্যন্ত দুঃখজনক যে এই ইনফরমেশনগুলো আমরা খুব ক্লিয়ারলি এবং স্ট্রেট ফরওয়ার্ড পাচ্ছি না। তো এটা হচ্ছে একটা ডাইমেনশন। সেকেন্ড ডাইমেনশন হলো যে বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে সন্ত্রাসীরা এম্পাওয়ার্ড ফিল করবে, যেমন নড়াইলের ঘটনা এটার একটা উদাহরণ। যে ধরেন এতদিনে যত ভায়োলেন্স হলো না, এখন কেন হলো? তো রাজনৈতিক সরকার আসছে, সো সাম পিপল থিঙ্ক যে ওকে, আমি এখন পলিটিক্যালি পাওয়ারফুল, আমি এখন এটা করতে পারি। তো শুরুর দিকেই যদি সরকার এই সমস্ত ঘটনায় অত্যন্ত কঠোর ভূমিকা না নেয়, তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেখব যে এরকম সন্ত্রাস এবং ভায়োলেন্স বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে। এবং আরেকটা ডাইমেনশন যেটা আপনি স্পষ্টভাবে বলছেন, সেটা হলো যে আওয়ামী লীগের গণহারে পুনর্বাসন যদি হয় রাজনৈতিকভাবে, যে এতদিন ধরেন জুলাইয়ের পরে আওয়ামী লীগ তো স্পষ্টভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে নাই। একটা হচ্ছে তাদের লিগালি কার্যক্রম নিষিদ্ধ, এবং আরেকটা হচ্ছে তারা প্রতিরোধের মুখে পড়ছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন এবং ছাত্র জনতা তাদের এগেনস্টে দাঁড়াইছে। তার ফলে তাদের এই পুনর্বাসন প্রক্রিয়াটা আপনার বাধাগ্রস্ত হয়েছে। তো এখন তাদের পুনর্বাসন প্রক্রিয়াটা কি সহজ হবে কিনা, সহজ হওয়ার প্রশ্ন আসতে পারে। সরকারের দিক থেকে এটাকে ফ্যাসিলিটেট করা হবে কিনা, অথবা দল হিসেবে বিএনপি এটা ফ্যাসিলিটেট করবে কিনা। ডক্টর গালিব, এই ক্ষেত্রে তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বিএনপি এবং জামাত দুই দলই তাদের ইশতেহারে বলছে, সেটার আসলে রূপটা কি হবে? এখানে জি, আমি আমি এখানে যাইতে চাচ্ছিলাম। দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দুইটা জিনিসকে আলাদা করতে হবে। একটা হলো আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী, যারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। যেমন ধরেন এইবার নির্বাচনে আগে আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, তারা গিয়ে বিএনপি এবং জামাতকে ভোট দিচ্ছে, এরকম একটা বড় অংশ আছে। আবার আওয়ামী লীগ নির্বাচনে নাই বলে ভোট দেয় নাই, এরকম একটা অংশও কিন্তু থাকতে পারে। বিশেষ করে আপনি দেখেন যে এবার ভোটের কাউন্ট হয়েছে 60%-এর মতো, সাধারণত ধরেন 70-র উপরে যাওয়ার কথা, আমরা 10% পাই নাই। এই 10%-এর কম্পোজিশন কি আমরা এক্স্যাক্টলি জানি না। এর মধ্যে অ্যাটলিস্ট 5% থাকতে পারে যে আওয়ামী লীগ নাই বলে তারা নির্বাচনে আসে নাই। তো এই যে যারা আওয়ামী লীগের সাপোর্টার, আমি তাদেরকে কিভাবে সমাজের মধ্যে অ্যাকোমোডেট করবো, এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আমাদের জন্য খুবই ডিস্টার্বিং, সেটা হলো যে আওয়ামী লীগের একটা ক্রিমিনাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট ছিল, যে এস্টাবলিশমেন্টের মধ্য দিয়ে হাসিনা এই ফ্যাসিবাদকে টিকায় রাখছে। যেই এস্টাবলিশমেন্ট জুলাইয়ে রাস্তায় দাঁড়াইয়া আমাদের আমাদের ভাই বোনদেরকে মারছে, যারা আপনি দেখছেন যে হেলমেট পরে আসছে, আইসা গুলি করছে, পিটাইছে। রাস্তায় তো শুধু পুলিশ ছিল না, শুধু র্যাব ছিল না, সেনাবাহিনী ছিল না, রাস্তায় আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দেখছি, যুবলীগের সন্ত্রাসীদেরকে দেখছি, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দেখছি। আমরা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে একেবারে ক্লিয়ারলি আওয়ামী লীগের সংযোগ আমরা দেখতে পাইতেছি। তো এখন এই যে আওয়ামী লীগের ক্রিমিনাল এস্টাবলিশমেন্ট, আমি যদি এই ক্রিমিনাল এস্টাবলিশমেন্টকে স্বাভাবিক রাজনীতিতে অপারেট করতে দেই, তাহলে কি করবে তারা? তারা আবার সেই ফ্যাসিবাদ ফিরায় আনার জন্য চেষ্টা করবে। তো এটা তো কোনো অবস্থাতেই আমরা করতে দিতে পারি না। তাইলে তো আমাদের এত রক্ত, এত স্যাক্রিফাইস, এত পরিবর্তনের কোনো মানে নাই। আবার এট দ্য সেম টাইম কোশ্চেন হইলো যে ধরেন আমার জনগোষ্ঠীর মধ্যে 5% লোক আছে, 10% লোক আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, এবং তারা জাস্ট সাপোর্টার, তারা এই ক্রিমিনাল এন্টারপ্রাইজের পার্ট না। আমি কি এই ক্রিমিনাল এন্টারপ্রাইজের এগেনস্টে আমার রাজনৈতিক অবস্থানের জন্য তাদেরকেও ভিক্টিমাইজ করব? না, আমি যদি করি সেটা ভুল হবে। তো এইখানে ইস্যুটা হলো যে ক্রিমিনাল এন্টারপ্রাইজ যেটা আওয়ামী লীগের, সেটাকে আমাদেরকে কঠোরভাবে দমন করতে হবে আইনের মধ্য দিয়ে, তাদেরকে মিনিমাম স্পেস দেওয়া যাবে না। কিন্তু সমাজে যারা আওয়ামী লীগের সাথে অ্যালাইড লোক আছে, যারা আওয়ামী লীগের সাপোর্টার, যারা ক্রিমিনাল না, যারা অপরাধ করে নাই, তাদের সাথে একটা ট্রুথ এবং রিকনসিলিয়েশনের একটা এফোর্টে আমাদেরকে যাইতে হবে। এবং এটা আপনি কখনোই পার্টিজান পদ্ধতিতে করতে পারবেন না। একটা রাজনৈতিক দল এটা কখনোই করতে পারবে না। এটার জন্য বিএনপি, জামাত এবং এনসিপি, এই যে আমাদের সরকার এবং বিরোধী দল, তাদের মধ্যে একটা ঐক্যমত থাকতে হবে। এবং এই ঐক্যমতের মধ্য দিয়ে যদি এই প্রবলেম আমরা সলভ না করতে পারি, তাহলে আমাদের রাজনীতিকে এই প্রবলেম আবার লম্বা দিন হন্ট করবে। আপনার 71 নিয়ে যেভাবে পক্ষ বিপক্ষ একটা লম্বা সময় আমাদের সমাজকে হন্ট করছে, ঠিক একইভাবে জুলাইয়ের পক্ষ বিপক্ষ একটা লম্বা সময় আমাদের সমাজকে হন্ট করবে, এবং এটা এফোর্ড করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। ধন্যবাদ। ফিরে আসবো জনাব বাকিবিল্লাহ আপনার কাছে। 6টি সিটি কর্পোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ করেছে বিএনপি, সবাই রাজনৈতিক নেতা তাদের দলের। এটাকে এনসিপির তরফ থেকে একরকম বিনা নির্বাচনে সিটি কর্পোরেশন দখল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আপনার কি মনে হয়? আমি খবরটা যখন দেখলাম, এটার পক্ষে আমি সরকারের যুক্তিটা দেখতেছিলাম যে সিটি কর্পোরেশন ফাংশনাল না থাকলে যেই সার্ভিসগুলি প্রয়োজনীয় সেটার একটা ব্যত্যয় হয়। এখন এটা যদি প্রথম ঘটনা হচ্ছে যে আমরা আসলে এটা একভাবে আমি দখলই বলবো। আবার আমরা যদি খুব কুইকলি সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশন ইলেকশনের ঘোষণা বা স্থানীয় সরকার বিষয়ে তার রোডম্যাপ কি সেটা যদি পাই, তাইলে আমরা এটার একটা হয়তো আপৎকালীন অবস্থা হিসেবে
সার্ভিস প্রোভাইডের এই জায়গা থেকে একভাবে আমরা হয়তো ওয়াকওভার আমি দেব, কিন্তু আমরা খুব দ্রুত আসলে সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার ইলেকশনের রোড ম্যাপ দেখতে চাই। এবং আরেকটার সাথে যেটা আমি যুক্ত করব যে আমাদের সংস্কারের ভাবনায় যেটা খুব গুরুত্বপূর্ণভাবে থাকার দরকার ছিল সেটা নাই, এবং নতুন সরকার যেহেতু সোফার আমরা নানান কিছুতে তার মনে হচ্ছে যে চেষ্টা থাকবে অন্তত কথাবার্তার মধ্যে বা রেটরিকের মধ্যে আমরা দেখতেছি যে ডাইনামিক কিছু করার একটা অ্যাপ্রোচ তাদের আছে। সেই জায়গায় আমি স্থানীয় সরকার ব্যাপারটারে আসলে খুবই গুরুত্ব দিয়ে আমি সরকারের কাছে দাবি জানাবো যে, কারণ আমরা গণতন্ত্র সংস্কার এটার যেই সুফল কেন্দ্রীয় পর্যায়ে বা ডেমোক্রেসিরে আমরা একভাবে সংহত করার কথা ভাবতেছি, কিন্তু শেষ পর্যন্ত গণতন্ত্র তখনই আসলে সর্বস্তরে গণতন্ত্রের সুফল পাওয়া যাবে যখন আমরা আমাদের এক্সিস্টিং স্থানীয় সরকারের যেই এটা খুব দুর্বল আসলে বাজেট অ্যালোকেশনের জায়গা, কাজের পরিধির জায়গা, এটা অন্যতম দুর্বলতম স্থানীয় সরকার ব্যবস্থা আমাদের, এটারে সবল করা দরকার এবং একটা রিয়েল ডিসেন্ট্রালাইজেশনের প্রক্রিয়া সেটা শুরু করা দরকার। ঢাকা শহরের উপর অসম্ভব চাপ বাড়তেছে এবং সব কিছু ঢাকা কেন্দ্রিক। স্থানীয় সরকার শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এটার সমাধান হইতে পারে। আমি খুব দ্রুত সরকারের কাছে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ সেটা দেখতে চাই, এবং সেইটা যদি আমরা দেখি যে সেই জায়গায় কোনো টালবাহানা আছে এবং সেই জায়গায় আসলেই এটা একভাবে দলীয়করণ করার মধ্যে দিয়ে ইলেকশনে দূরে পাঠায়, এটা লম্বা সময় চালানোর পরিকল্পনা আছে, তখন আমরা অবশ্যই বলবো যে এটা দখলবাজি। জি, ধন্যবাদ। ডক্টর গালিব, আপনার কি মনে হয়েছে এই প্রশাসক নিয়োগের ব্যাপারে? আমি বাকিবুল্লাহ ভাইয়ের কাছে এর সাথে একমত এখানে, যে যেহেতু ইলেক্টেড মেয়র তো ছিল না, তাই না? সাধারণত যেটা হয় যে একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকলে আপনি আগের ইলেক্টেড মেয়র থাকতো, তো এখানে যেহেতু ইলেক্টেড মেয়র ছিল না, সরকার তার নিজের লোক দিতে চাইছে, তারা খুব দ্রুত দিয়ে দিচ্ছে। কিন্তু এখন ধরেন একটা কমফোর্ট জোনের মধ্যে চলে গেল এবং তারা চাইলে নির্বাচনটা আরো অনেকখানি পিছিয়ে দিতে পারে। তো সেটা যেন না হয়। দেখেন, আমাদের জুলাইয়ের পরে যেটা খুব স্পষ্ট আলাপ আলোচনা ছিল যে আমরা হচ্ছে সংস্কার চাই, আমরা বিচার চাই এবং আমরা নির্বাচন চাই। নির্বাচন মানে শুধু ন্যাশনাল ইলেকশন না, ন্যাশনাল ইলেকশনের পরে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই। তো এখন এই তিনটা জায়গাতে কিন্তু আমাদের চ্যালেঞ্জ আসছে। যেমন ধরেন বিচারের প্রশ্নে আজকে আমরা দেখলাম যে ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরায় দেওয়া হলো, আগে যিনি এই লম্বা সময় কাজ করছেন। তো ওনার একটা অভিজ্ঞতা হয়েছে, উনি অনেকগুলো মামলা তদন্ত করে একটা সার্টেন জায়গা পর্যন্ত আনছেন। এখন আপনি যদি হঠাৎ করে চিফ প্রসিকিউটর চেঞ্জ করে দেন, তাহলে তো বিচার প্রক্রিয়ার ব্যাপারে বিশাল প্রশ্ন উঠবে, এবং এই বিচার প্রক্রিয়ার সামনে স্মুথলি আগাবে কিনা এটা দেখার জন্য আবার আমাদের 6 মাস ওয়েট করতে হবে যে এটা কিভাবে আগাচ্ছে। তারপর সংস্কারের প্রশ্ন আসলো। জুলাই সনদ বিএনপি তো এগ্রি করে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারা এখন পর্যন্ত সংবিধান সংস্কারের ব্যাপারে খুবই অ্যাম্বিগুয়াস ডিসিশন নিচ্ছে, যে তারা কি করবে সেটা নিয়ে আলাপ আলোচনাও করে নাই, স্পষ্টভাবে বলেও নাই। বরং তারা যে শপথ নিল না সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসাবে, এটা খুব স্পষ্টভাবে আমাদেরকে বার্তা দেয় যে তারা স্বাভাবিক ডিউ প্রসেসের বাইরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়তো খুব বেশি একটা ইন্টারেস্টেড না। এবং তারপর থেকে একটা নির্বাচন হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু প্রশ্ন হলো স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, এবং তার চাইতে বড় প্রশ্ন হলো স্থানীয় সরকার নির্বাচন হইলে পরে সেটা সুষ্ঠু হবে কিনা। আমাদের কিন্তু অতীত অভিজ্ঞতা হইলো রাজনৈতিক সরকারের অধীনে যখন স্থানীয় সরকার নির্বাচন অতীত হয়েছে, যে আপনি প্রায় দেখছেন যে ভায়োলেন্স হয়েছে। আওয়ামী লীগের সময় একটা স্থানীয় সরকার নির্বাচনে প্রচুর খুনাখুনি হয়েছে প্রত্যেকটা জায়গায়। তো আমাদের এটাও সরকারের জন্য একটা টেস্ট, যে আমরা নিরপেক্ষভাবে দলীয় আপনার আধিপত্য বাদ দিয়া এবং সন্ত্রাস বাদ দিয়া, ভায়োলেন্স বাদ দিয়া একটা স্থানীয় সরকার নির্বাচন আমরা করতে পারি কিনা। তো এই যে জুলাইয়ের পরে আমরা গণতন্ত্রে ফিরলাম, প্রশ্ন হইল আমরা কি একটা ভালো শাসন ব্যবস্থায় ফিরলাম। এই চ্যালেঞ্জটা এখন বিএনপির কাঁধে, এবং প্রচুর চ্যালেঞ্জ এখানে আছে। এখন পর্যন্ত সংস্কারের প্রশ্নে আমরা ভালো সিগন্যাল পাই নাই, বিচারের প্রশ্নে আমরা একেবারেই ভালো সিগন্যাল পাই নাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পরিবর্তন করাটা আমার কাছে মনে হয় যে বিচারের ব্যাপারে একটা বড় ধরনের নেগেটিভ রেড সিগন্যাল। তো আমরা সামনের দিনে অপেক্ষা করবো এবং দেখবো, এবং স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে আমরা বুঝবো যে বিএনপি কি শুধুমাত্র জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নিজে ক্ষমতায় আসবে এইটুকুর ব্যাপারে ইন্টারেস্টেড ছিল, নাকি তারা সংস্কার, পরিবর্তন, সুশাসন এবং সর্বস্তরে
আপনার মাঠ প্রশাসনে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রায়ন যেটা, সেটার ব্যাপারেও ইন্টারেস্টেড ছিল। তো এটা আমরা খুব ধীরে ধীরে আমরা দেখতে পাবো। জনাব হাবিব, দুটো প্রশ্ন তুলেছেন ডক্টর গালিব। একটা হচ্ছে গিয়ে বিচারের ব্যাপারে আসলে বিএনপির অবস্থানটা কি, সংস্কারের ব্যাপারে বিএনপির অবস্থানটা কি? আমার প্রথম প্রশ্নের উত্তর, সংস্কার অবশ্য আমরা করবো ইনশাল্লাহ, বিচারও করবো আমরা। আর চিফ প্রসিকিউটরকে বাদ দিয়ে নতুন নেওয়া হয়েছে যেটা, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, কঠিন কঠিন অভিযোগ আছে, এটা আপনার সামনে দেখবেন। এবং বিগত সরকারের মধ্যে যারা ছিলেন অনেকের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আছে। আওয়ামী লীগ 15 বছর যে গুরুতর অভিযোগ, যে অভিযোগের দুষ্ট, এদের ওই 16-18 মাসে এর চেয়ে বেশি দু একজন আছে। এইগুলোর ব্যাপারে আমরা ক্লিয়ার থাকতে চাই। দ্বিতীয় কথা, স্থানীয় সরকার যেটা প্রশাসক নিয়োগ দিলেন, আমি এটা মনে করছি যে এটা খুব উত্তম কাজ করেছে। এখন তো অনির্বাচিত, একটা জিনিস মনে রাখবেন, অনির্বাচিত হোক তারা রাজনীতিক, কিন্তু এই যে প্রশাসনিক কর্মকর্তা যেখানে আছে, আমি 1.5 বছর দেখলাম, তো এদের ভিতরে এত মানে কি বলবো অনৈতিকতা, যারা আমরা প্রশাসক দেখছি, ওখানে উনি পাত্তাই দেন না, ওনার মধ্যে কোনো যা ইচ্ছা করে যাচ্ছে, দায়িত্বপ্রাপ্ত যেগুলো হয়েছে আর কি। এখন এটা ভালো, হ্যাঁ, এটার সাথে আমি একমত যে একটা দ্রুত নির্বাচন, স্থানীয় সরকার শুধু সিটি কর্পোরেশন না, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, ধাপে ধাপে এটা করতে হবে। এবং বিএনপিকে ওইভাবে, যেমন 91 সাল ক্ষমতা আসার পর নির্বাচন হয়েছে, সমস্ত সিট, ঢাকার সিটগুলি কিন্তু আসনগুলি বিএনপি পেয়েছিল। তারপর সিটি কর্পোরেশন নির্বাচন মোহাম্মদ হানিফ কিন্তু 1 লাখ ভোটের ব্যবধান জিতলেন, মেয়র মহিউদ্দিন চট্টগ্রামে জিতলেন, লালবাগে একটা খুনাখুনি কাউন্সিলর নিয়ে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল। বিএনপি ওই ধারায় যেন আগায়। এবং বিগত 13 সালে যে মেয়র নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সময়ে, সেই সময় দেখেন সবগুলো সিটি কর্পোরেশন বিএনপি জয়লাভ করেছিল। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন সুষ্ঠু করা যায়। আমি মনে করি বিএনপি যত দ্রুত সম্ভব, স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এবং নির্বাচন দেবেন, এবং নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে বিএনপি করতে হবে। কারণ আছে, কারণ আমাদের তো একটা জিনিস তো আগে সিদ্ধান্ত, জুলাই সনদটা আগে যে আমাদের দলের যে একটি দফা ছিল, তাতে পরিষ্কার করে বলা আছে 5 বছর পর পর সরকার ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে। তারা যদি এই কথাগুলো বিএনপি না রাখে, দেশের সুশাসন না দেয়, জনগণের দ্রব্যমূল্য যদি তাদের নিয়ন্ত্রণের ভিতরে না নিয়ে জনগণকে যদি আপনার নিশ্চয়তা দিতে না পারে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে না পারে, 5 বছর পর মানুষ তো আপনার লাল কার্ড দেখিয়ে দেবে। সেই কারণে বিএনপি সর্বতভাবে চেষ্টা করবে সুশাসন দেওয়া এবং অর্থনীতিকে আপনার একটা গতিশীল করা, এবং ঘুষ, দুর্নীতি, টাকা পাচার, ব্যাংকের টাকা লুটটা করেছে, এইগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে এসে দেশের অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং এই কথা বলে শেষ করতে চাই যে আমরা সর্বশেষ আমাদের যে জুলাই আন্দোলনের সময় যে সমস্ত ভাইরা, ছোটো ছোটো বাচ্চারা শহীদ হয়েছে, এর বিচার হতেই হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের 3জনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।